নিজের ভুল বুঝতে পেরে দাদু এবার হাসপাতালে এসে বাণীর কাছে ক্ষমা চেয়ে তানিয়া চিকিৎসার জন্য সমস্ত টাকার ব্যবস্থা করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাণীকে ১৫০ জনের খাবার অর্ডার দিয়ে যায় বসন্তবাবু। এইদিকে বাড়িতে ঈশানীকে তার শ্বশুরমশাই বলতে লাগলো, আমার বন্ধু বিদেশ থেকে এসেছে, তার মেয়ের বিবাহবার্ষিকীতে আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, তোমাকে কিন্তু সেখানে যেতে হবে, তবে তোমাকে এই স্যাড মোমেন্ট নিয়ে সেখানে যাওয়া চলবে না। এইদিকে বসন্তবাবুর মেয়ের সেই ম্যারেজ অ্যানিভার্সারিতে বাণী আর তার কাকাবাবু মিলে রান্নার জন্য সমস্ত দায়িত্বটা নিয়ে নেয়। কাকাবাবু তখন বলতে লাগলো, পারবি তো বাণী? এদিকে বসন্তবাবু বলতে লাগলো, মা তোমার উপর ভরসা করে কিন্তু আমি আজকের দায়িত্বটা দিয়েছি, না হলে আমার মান সম্মান সব কিছু ধুলো মিশে যাবে। তখন বাণী বলতে লাগলো, আপনি কোনো চিন্তা করবেন না, আমি রান্না করে দেবো। এদিকে কাকাবাবু বলতে লাগলো, আপনি বাণীর উপর ভরসা রাখুন, তারপর দেখবেন খাবার খেয়ে সবাই হাত চেটে-পুটে খাবে। এই কথাটা বললেই বসন্তবাবু তখন খুব খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় বসন্তবাবুর মেয়ে এসে বলতে লাগলো, তুমি কি পারবে? তুমি কি এর আগে কোনো রান্না করেছো? বাণী তখন বলতে লাগলো, হ্যাঁ, রান্না করিনি, তবে আমি যথাসাধ্য চেষ্টা করব। এইটুকু ভরসা দিতে পারি আপনাকে যে আপনার অ্যানিভার্সারি কিছুতে নষ্ট হবে না। তখন খুশি হয়ে যায় বসন্তবাবুর মেয়ে। এদিকে বসন্তবাবু বলতে লাগলো, স্ন্যাক্সের আইটেমগুলো অন্য একজনকে তুই পারলে অর্ডার করে দে। কারণ ওদের পক্ষে তো সম্ভব না এতগুলো রান্না-বান্না করে আবার স্ন্যাক্স তৈরি করা। তারপরে বসন্তবাবুর মেয়ে ফোন করে সেই অনিরুদ্ধদের দোকানে আর সমস্ত স্ন্যাক্সের অর্ডারগুলি দিয়ে দেয়। এদিকে বাণীর অনেক কষ্ট হতে থাকে এতগুলি এই খাবার-দাবার তৈরি করতে। আর সমস্ত খাবার-দাবার যখন তৈরি হয় তখন বসন্তবাবু এসে খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, এতটুকু অল্প সময়ের মধ্যে তুমি সব খাবার-দাবার রেডি করে ফেলেছ? আমি না খুব খুশি হয়েছি। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আজকে কিন্তু তোমরা যাবার আগে কিন্তু খাবার-দাবার খেয়ে যাবে। বুঝতে পারছো? বানি তখন বলতে লাগলো, ঠিক আছে। তখনই বলতে লাগলো, তোমরা আমাকে পাঠিয়ে দিও। আমি তোমাদের ঠিকানায় পেমেন্টটা পাঠিয়ে দেব। তোমরা আমাকে ঠিকানাটা দিয়ে দিও। এই কথা বলে তারপর বসন্তবাবু তার মেয়ের কাছে চলে আসে। আর এসে বলতে লাগলো, রান্না-বান্না তো হয়ে গেছে। তুই যে স্ন্যাক্সগুলো ডেলিভারি করেছিলি সেগুলো কতটুকু? আর তখনই সেই মুহূর্তে ডেলিভারি বয় চলে আসে। তখন ওর মেয়ে বলতে লাগলো, এই তো ডেলিভারি বয় চলে এসেছে খাবার নিয়ে। আর বানি তখনই বেরোতে যাবে, বানি হঠাৎ করে অনিরুদ্ধকে দেখে চমকে যায়। এদিকে বসন্তবাবু তখন এসে তার মেয়ের জামাইকে বলতে লাগলো, আমি ওই স্ন্যাক্সের যে টাকাগুলি সেগুলি পেমেন্ট করে দিয়ে এক্ষুনি আসছি। অন্যদিকে দেখা যায় বানি কাকাবাবুকে বলতে লাগলো, কাকাবাবু আমি এখানে খেতে পারবো না। আমার মেয়ে হাসপাতালে অসুস্থ। আমি খাবারগুলি খেতে পারবো না। তাই আমি বলছি কি, আমরা এখন এখান থেকে চলে যাবো। অন্যদিকে অনুরুদ্র বাণীকে দেখে বলতে লাগলো, আমি জানি বাণী, তুমি তোমার মেয়ে চিকিৎসার জন্য আজকে এখানে এসেছো, আমিও তো সেই জন্য এসেছি, তুমি আমাকে বলতে পারতে। আমিও তোমাকে বলিনি, আমিও তো মাম্মামের জীবনটা বাঁচানোর জন্য এই কাজটা করছি, কি করব। মানে অনিরুদ্রের দিকে তাকিয়ে বলতে লাগলো, যে লোকটা গাড়ি ছাড়া বেরই হতে পারতো না, মাটিতে কোনোদিন পা রাখেনি, সেই লোকটা আজকে খাবার ডেলিভারি দিতে এসেছে। এই বলে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন সন্ধ্যবাবু বলতে লাগলো, তোমরা কি একে অপরকে চিনো? তখন মৌলি এসে বলতে লাগলো, শুধু চিনে না, ওদের না অনেক দিনের পরিচিত। এই কথা বললে বসন্তবাবু তখন বলতে লাগলো, কি বলছেন আমি তো বুঝতে পারছি না। তখনই নয়নতারা দেবী বলতে লাগলো, আমি আপনাকে বুঝিয়ে বলছি। এই কথা বলতে তখন শিববাবু বলতে লাগলো, বাহ! চ্যাটার্জি বাড়ির ছেলে এখন খাবার ডেলিভারি দিতে লোকের বাড়ি যাচ্ছে। এই কথাটা বললে তখন বসন্তবাবু বলতে লাগলো, শিবুবাবু আপনিও কি ওনাকে চিনেন? তখন শিববাবু বলতে লাগলো, আমি আপনাকে সবটা বলছি, আপনিও চিনবেন। ও আমাদের বাড়িতেই থাকতো। আপনি তো জানতেনই। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, হ্যাঁ, আমাদের বাড়িতে থাকতো ওই ছেলেটা আর কি, তাপসের ছেলেটা। তখন অবাক হয়ে যায় সেই বসন্তবাবু আর বলতে লাগলো, ও তাহলে তাপসের ছেলে, তাহলে ও কেন খাবার বিক্রি করছে? তখন আম দাদু বলে উঠে, ও কেন খাবার বিক্রি করছে জানুন? ও খাবার বিক্রি করছে। এ কথাটা বলতে তখন ওই বাড়িতে বিদ্যুৎ আর কুয়াশাও চলে আসে। কুয়াশা যখন ভিডিও করতে থাকে, বিদ্যুৎ তখন বাধা দিলে বিদ্যুতের উপর রেগে যায় কুয়াশা। আর দাদু এদিকে বসন্তবাবুকে বলতে লাগলো, ও এই মেয়েটাকে বিয়ে করেছে। সেজন্য অ আমাদের বাড়ির সমস্ত ব্যবসা-বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে ও চলে গিয়েছে। তখন বসন্তবাবু বলতে লাগলো, আমি বুঝতে পারছি না, মেয়েটাকে বিয়ে করেছি, এখন সবকিছু ছেড়ে দিয়ে চলে গেছে। এদিকে সেই ঈশানী কাছে এসে বলতে লাগলো, বানি, তানিয়া এখন কেমন আছে? এই কথাটা বলতে হঠাৎ করে মনে পড়ে যায়। কারণ বাণীকে কোনো কথাই বলেনি অনিরুদ্র। তখন সাথী ঈশানী আর কোনো কথাই বলে না। বানি তখন বলতে লাগলো, আমি সবটা জেনে গেছি। তুমি এ নিয়ে চিন্তা করো না। তানিয়া এখন ভালো আছে। তখনই ঈশানী বলতে লাগলো, ও!
আচ্ছা। তখন প্রসাদ বাবুও বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, ওই মেয়েটাকেই তো বিয়ে করেছে। আর সেইজন্য বাড়িটা ছাড়তে হলো।" তখন না সেখানে তাপসও চলে আসে। তাপস এসে বলতে লাগলো, "হ্যাঁ, ও আমার ছেলে, আমারই ছেলে।" এই কথাটা বলতেই অনিরুদ্র তখন চমকে যায়। তাপস তখন বলতে লাগলো, "হ্যাঁ, ও আমার ছেলে। ওই মেয়েটাকে বিয়ে করে আমার ছেলেটা আজকে রাস্তায় খাবার বিক্রি করছে।" তখন বিদ্যুৎ বলতে লাগলো, "ওই মেয়েটা হলো আমার স্ত্রী। এবার আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দিই। আমি না ড্রাইভার ছিলাম। আমার টাকা-পয়সা নেই তো সেই জন্য বড়লোক বাড়ির ছেলেকে বিয়ে করে তারপরে ওদের গলায় ঝরে পড়েছি। তারপর দেখুন না এখন রাস্তায়, রাস্তায় খাবার ডেলিভারি দিচ্ছে।" বসন্তবাবু তখন বলতে লাগলো, "আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না।" তখন বিদ্যুৎ আরো অপমান করতে থাকে বাণীকে। তখন অনিরুদ্র রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "খবরদার বাণীর এইসব কথা না একদম তুমি এখানে বলবে না। আজকে এমনটা হয়েছে তোমার জন্য। তোমার জন্য আজকে বাণীর লোকের বাড়ি গিয়ে রান্না করতে হচ্ছে। কারণ মাম্মাম অসুস্থতার জন্য তুমিই দায়ী।" তখন বসন্তবাবু বলতে লাগলো, "আরে বাবা আপনারা একে অপরকে সবাই চিনেন জানেন। তাহলে আমি কেন কিছুই বুঝতে পারছি না।" এদিকে ঈশানীও প্রচণ্ড রেগে যায় সেই বিদ্যুতের উপরে। অন্যদিকে পিনাকি তখন বলতে লাগলো, "কি হয়েছে তাপস? এসব কি শুরু করেছ? কি শুরু করেছ? লোকজন দেখছে তো।" কিন্তু কেউ কারো কোনো কথা না শুনে তখনই অনিরুদ্র বিদ্যুতের গায়ে হাত তুলে আর বলতে লাগলো, "খবরদার বাণীকে নিয়ে আরেকটা বাজে কথা বলবে না।" তখন বাণী বলতে লাগলো, "আসলে কি হয়েছে জানেন জানেন মেসোমশাই? আমি সত্যি কথাটা বলি, হ্যাঁ, উনি আমার স্বামী। উনি আমার পয়সায় বসে, বসে মদ খেলতেন আর জুয়া খেলতেন। সেইজন্য এখন সেই কাজটা করতে পারছেন না তো তাই উনি এই কথাটা বলছেন। আজকে আমি লোকের বাড়ি রান্না করছি আমার মেয়ের অসুস্থতার জন্য। আমার মেয়ে হাসপাতাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ইমিডিয়েটলি অপারেশন না করলে আমার মেয়ে বাঁচবে না।" অনুরুদ্র তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমিও খাবার ডেলিভারিটা করছি আমাদের মেয়েটাকে বাঁচানোর জন্য। ছোট্ট ফুলের মতো মেয়েটাকে বাঁচাতে আমরা আজকে দুজন এই কাজটা করছি।" যা শুনে অবাক হয়ে যায় বসন্তবাবু। বসন্তবাবু তখন বলতে লাগলো, "কি বলছো?" এদিকে তাপস বলতে লাগলো, "অনিরুদ্র এখনো সময় আছে ওই মেয়েটাকে ছেড়ে দাও। ও না হলে কিন্তু আমি তোমাকে সন্তানের পরিচয় দেব না।" তখন অনিরুদ্র বলতে লাগলো, "আপনি কি সন্তানের পরিচয় দিবেন? আপনি যেটা করেছেন সেটা তো আরো জঘন্য। আমি আপনাকে পিতা বলে পরিচয় দিতে রাজি না।" এদিকে ঈশানী হিরো চোখে জল চলে আসে অনিরুদ্র আর বাণীর এই কষ্টটা দেখে। তখন বসন্তবাবু বলতে লাগলো, "শিবপ্রসাদ বাবু আপনি কি এমন মানুষ সারা বছর যারা আপনাদের বাড়িতে ছিল আর আজকে একটা ছোট্ট ফুলের মতো বাচ্চা এইভাবে অসুস্থ তার চিকিৎসার জন্য ওরা এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর আপনি একটা টাকাও দিচ্ছেন না?" তখন এই শিবপ্রসাদ বাবুর মনটা খারাপ হয়ে যায় আর বলতে লাগলো, "আপনি কি বলছেন?" তখন বলতে লাগলো, "আপনার থেকে তো আমি এটা আশা করিনি।" তখন উনি আর কোনো কথাই বললেন না। এদিকে নয়নতারা দেবীও চুপ করে দাঁড়িয়ে থাকে। অনুরুদ্র তখন বলতে লাগলো, "শুনুন আমি সবার সামনে একটা কথা বলছি। আমার মেয়ে চিকিৎসার জন্য আমাদেরকে যত কষ্টই করতে হয় আমরা করব।" এদিকে পিনাকি বারবার বলতে লাগলো, "অনিরুদ্র, তাপস এটা কি হচ্ছে? পুরো বিয়েবাড়িতে সবাই দেখছে।" বিদ্যুৎ তখন বলতে লাগলো, "ও তাই? তানিয়াকে চিকিৎসা করার জন্য যা ইচ্ছা তাই করবে?" এদিকে বানি তখন বলতে লাগলো, "অনিরুদ্র চলো, এখান থেকে চলো।" তখন বসন্তবাবু বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে আমি তোমার মেয়ে চিকিৎসার জন্য সমস্ত টাকা দেব।" যা শুনে রীতিমতো চমকে যায় সবাই। এদিকে দাদুর মাথাটা নিচু হয়ে যায়। তখন দাদু নিজের ভুলটা বুঝতে পারে। এদিকে হাসপাতালে চলে যায় বানি আর অনুরুদ্র তানিয়ার কাছে। আর তখন হাসপাতালে গিয়ে দাদু সবার সামনে হাত জোড় করে ক্ষমা চেয়ে বলতে লাগলো, "আমার ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে।"